দর্শক, স্বাগত সবাইকে আনোয়ার ইস্পাত এই সময় আমাদের নিয়মিত টকশো সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করব। দিনের খবরগুলোর মধ্যে যা উল্লেখযোগ্য রয়েছে সেগুলি আগে বলবো, তবে আলাপ করব নির্বাচন কমিশন গঠনের যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রক্রিয়া চলছে। ক্যাবিনেট ইতিমধ্যে খসড়া অনুমোদন করেছে। এই ইসি গঠনের এই আইনটি সম্পর্কে টিআইবি ইতিমধ্যে একটি মন্তব্য করেছে, একটি বিবৃতি দিয়েছে। তারা বলছে যে জনগুরুত্বপূর্ণ আইনটি পাশের আগে যাতে পূর্ণাঙ্গ যাচাই বাছাই করার সুযোগ থাকে, নাগরিক সমাজ এবং এই অংশীজনরা যাতে তাদের মতামত দিতে পারেন এবং সেটি যাতে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন। বিএনপি বলছে যে এইটি তাদের ভাষায় যেই লাউ সেই কদু, নতুন কিছু নয়, তারা সেটি বলতে চাচ্ছেন। আলাপ করব এই বিষয়টি নিয়ে। করোনা পরিস্থিতি নিশ্চয়ই উদ্বেগজনক, প্রতিদিনই বাড়ছে, ঊর্ধ্বমুখী, এবং যে এখন যে আক্রান্ত হচ্ছেন তাদের 20%ই ওমিক্রন ভ্যারিয়েন্ট। এটি বলছে চলতি মাসেই সংক্রমণ বাড়বে, এবং এই একটি জরিপ একটি গবেষণা তথ্য দিয়েছেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। সেটিও নিয়েও আমরা কথা বলবো। আর ডিসি সম্মেলন শুরু হয়েছে, জনপ্রতিনিধিদের নিয়ে জেলা উপজেলা উন্নয়নে মাস্টার প্ল্যান সহ ডিসিদের 24 দফা নির্দেশনা দিয়েছেন সেখানে প্রধানমন্ত্রী। আর একটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। একজন চিত্রনায়িকা এবং পুলিশ তার স্বামী সহ দুজনকে আটক করেছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছে। আলাপ করব এই প্রসঙ্গগুলো নিয়ে। এবং বুড়িগঙ্গার পানি দূষণ ভয়ঙ্কর সব গুণাগুণ হারিয়ে জলজ প্রাণী এবং মানবদেহের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হয়েছে, সেটি একটি গবেষণার ফলাফল আজকে বেরিয়েছে। তো এগুলোই দিনের আলোচনার বিষয়। কিন্তু আমরা আলাপ শুরু করার আগে স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সঙ্গে পরিচিত হব। দুজনই সিনিয়র জার্নালিস্ট, জনাব মোস্তফা ফিরোজ এবং জনাব আনিস আলমগীর। স্বাগত আপনাদের দুজনকে। এবং আমাদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হবেন আমাদের ডক্টর বেনজির আহমেদ, প্রফেসর বেনজির আহমেদ। তিনি সাবেক আইডিসিআর কর্মকর্তা। আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব মোস্তফা ফিরোজ, এটি সবাই খুব বলেছে যে আইন প্রণয়ন করতে কত সময় লাগবে, খুব দ্রুত এটা করে ফেলা যায় কি, কিন্তু ইমিডিয়েট যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসে পুনর্গঠন হচ্ছে, এবং এটি বোধহয় এটি পুরনো নিয়মেই হচ্ছে। সার্চ কমিটি যেভাবে যে উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্রপতি সংলাপ করেছেন, সেখানে কেউ গেছেন, অনেকে যাননি। কিন্তু এখন যেই সরকার যেই পদক্ষেপটি নিয়েছেন, এটা কিন্তু স্বাগত জানানোর কথা, কিন্তু সেটা না করে একটু সমালোচনার মধ্যে আসছে, যদিও টিআইবি অবশ্য প্রশংসা করেছে। আপনি কিভাবে দেখেন এই উদ্যোগকে? আসলে ঘটনা হচ্ছে যে এটাই সত্য যে স্বাগত জানাচ্ছে না এই কারণে যে সরকারের আসলে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, এবং এত রকম নির্বাচন নিয়ে তারা প্রতারণামূলক কাজ করেছে অতীতে, এবং বারবার কথা দিয়েও যেভাবে তারা শিফট করেছে, এবং সর্বশেষ প্রতারণামূলক কর্মকাণ্ড ছিল গণভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই সংলাপ ছিল, সেই সংলাপ থেকেও শিফট করেছে। ফলে 2018 নির্বাচনটা একটা ভয়ঙ্কর একটা জালিয়াতির নির্বাচন হয়েছে। এবং প্রতিবারই এই যে সার্চ কমিটির নামে যেই ধরনের তারা নির্বাচন কমিশন করে, সেই নির্বাচন কমিশন একেবারেই হলো সরকার নিয়ন্ত্রিত। তাদের নিয়ন্ত্রণে কোনো নির্বাচন হয় না। তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য বিভিন্ন এজেন্সি নিয়োগ করা হয়, সেই অনুযায়ী নির্বাচন হয়। ফলে যেখানে সরকারের বিশ্বাসযোগ্যতা রাজনৈতিক দলগুলোর কাছে, মানুষ তো বাদ দিলাম, রাজনৈতিক দলগুলো যেখানে বিশ্বাস করে না, সম্ভবত তার শরিক দলগুলোও যেখানে বিশ্বাস করে না, সেখানে স্বাগত জানানোর প্রশ্নই ওঠে না। এবং এখন এই যে আইনের কথা বলা হচ্ছে, কোন আইন করবে, কোথায় আইন করবে, কোন পার্লামেন্টে আইন করবে, যে পার্লামেন্টের কোনো ভিত্তি নাই, যে পার্লামেন্ট একটা জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে, সেই পার্লামেন্টে কিসের আইন প্রণয়ন করবে? বরং পার্লামেন্টের বাইরে যদি একটা রাজনৈতিক সংলাপ থাকতো, যাদের যদি সদিচ্ছা থাকতো, তাহলে এই রাষ্ট্রপতির সংলাপের নামে এই ধরনের একটা প্রহসনের একটা বিলাপ অনুষ্ঠানের কোনো দরকার ছিল না। আন্তরিকতা যদি থাকতো, তাহলে একটা সত্যিকার অর্থে একটা অংশগ্রহণমূলক একটা রাজনৈতিক সংলাপ করে তার ভিত্তিতে যদি একটা আইনের খসড়া তারা আসতো। এবং সবচেয়ে দেখেন, এই আইনটা হওয়ার আগে আইনমন্ত্রী পার্লামেন্টের বাইরে ভেতরে একাধিকবার বলছেন যে সময়ই নেই। তাই এখন কোথা থেকে সময় আসলো? আকাশ থেকে চলে আসলো? উনি তো একদম ক্যাটাগরিক্যালি বলছেন যে এটা এত গুরুত্বপূর্ণ যে এটা হওয়া দরকার,
কিন্তু এখন আর সময় নেই। তো এখন কোথা থেকে সময় বের হলো? সংসদে মন্ত্রিসভার মিটিং করে বিকেলবেলায় বলছেন। তো এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলো যে রাষ্ট্রপতির সাথে আলাপ করলো, তা আগে যদি বলতো যে না আমরা একটা চিন্তাভাবনা করছি, একটা আইন করা উচিত, তাহলে তো সেই আলোকে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করতে পারত। শুভবুদ্ধি হতে পারে না। না না, এখন আপনি সমস্তটা দিন সবকিছু সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাইপাস করে আপনি কি কারণে আপনি এখন করছেন? এখন তো সবাই বলবে যে উপর থেকে ঠেলা, মানে বিদেশ থেকে অর্থাৎ আমেরিকার ঠেলা খেয়ে এখন হচ্ছে তাদের এখন একটু তারা শোডাউন করছে। আসলে এগুলি হলো ছলচাতুরি। এই ছলচাতুরি দিয়ে আর যাই হোক না কেন, ভালো নির্বাচন কমিশনও হয় না, ভালো নির্বাচনও হবার কোনো সম্ভাবনা নেই। আমি এই আইন করার দিবসের সাথে আমি অনেক বিষয়ে দ্বিমত করে আবার একমতও আছি যে হঠাৎ করে হলো কেন, যেটা আইন মন্ত্রী তো দীর্ঘদিন থেকে বলছিলেন যে এটা সময় নাই। কিন্তু আমার মনে হয় যে যা হয়েছে এখন যে ওনারা সরকারি দল আইন করতে রাজি হয়েছেন সেটা আমি স্বাগত জানাই। সেটাকে অবভিয়াসলি আমরা এটাকে ওয়েলকাম করব এই কারণেই যে একজন নির্বাচন কমিশনার নিয়োগ হবেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হবেন, তার যোগ্যতা কি, তার অভিজ্ঞতা কি, তার কোনো ভিত্তি নাই, বছরের পর বছর চলে আসছে। কিন্তু এখানে তো অন্তত লিখিত কিছু থাকছে, whether that person is eligible or not। এখন আমরা সেইটা পাচ্ছি। এই জায়গায়ও আবার কিছু বিতর্ক উঠছে যে নতুন যে আইন করছে সেখানে যে দণ্ডিত ব্যক্তিরাও ইভেন এই পোস্টে যেতে পারবে। আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে বা সংশোধনের সুযোগ তো রয়ে গেছে, এখনও দণ্ডিত ব্যক্তিরা কেন এখানে থাকবেন। তো সেই সব দিক থেকে আমার মনে হয় যে আইন করার বিষয়টা আমি স্বাগত জানাই। এবং আপনি শুরুতে বলছিলেন যে এই কমিশন যেটা আগামী নির্বাচন করতে যাচ্ছে সেটা আইনের ভিত্তিতে হবে না হবে, সেটা না, সেটা হবে না। এটা যেটা হচ্ছে সেটা মনে হয়েই যাবে না, হতেও পারে। এটা হতে অসুবিধা কি? এর যে আইনের ভিত্তিতে হচ্ছে সেই ক্যাটাগরি ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয় অসুবিধা কি? কিন্তু প্রক্রিয়া তো সেম, যে প্রক্রিয়াটা সেম, এটা হচ্ছে হাস্যকর বিষয়। যে প্রক্রিয়া নতুনত্ব কিছু নেই, কিছু নেই, যে প্রক্রিয়াটা হচ্ছে। কিন্তু আমি একটা অন্তত পজিটিভ দিক, কিন্তু অংশীজনরা তো আইন চাচ্ছিল, এখন আইনটা যখন সরকার করলো তখন এটাকে তো স্বাগত জানানো উচিত, না করা তো কোনো কারণ। এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি সার্চ কমিটি করছেন, আমি বরাবরই এই কথা বলে যাচ্ছি যে সার্চ কমিটি করছেন, ওরা কে চার্জ করার, তাদের যোগ্যতা কতটুকু আছে সেটা আগে দেখেন। যে সার্চ কমিটি করলে হয়ে গেল, সার্চ কমিটি কারা, তাদের অভিজ্ঞতা কি, যে খুঁজে তৈরি করে এই লোকগুলোকে নির্বাচিত করছে। তো সেই জায়গায়ও গুরুত্ব দিতে হবে। সার্চ কমিটি যখন এই আইনের সাথে যদি সার্চ কমিটি থাকে, ক্লজ থাকে যে তারা নির্বাচন করবে, তাদের যোগ্যতাও কী হবে সেটাও নির্ধারণ করে দেওয়া উচিত এখানে। তো ওভারঅল আমি মনে করি যে ইভেন এই যদি সময় নাও থাকে, বর্তমান নির্বাচন কমিশন যারা আছে তাদেরকে সময় এক্সটেনশন করার কোনো বিষয় না, এটা করতেই পারে। তাদেরকে দরকার আর এক মাস এক্সটেনশন করেন, কারণ ইলেকশন তো কালকে হয়ে যাচ্ছে না, ইলেকশন দেরি আছে। তো এই সময়টাও আপনি এক্সটেন্ড করে ভালো করে আইনটা করেন, যাতে করে দিহুভাই যেটা ওই আপনি বলছিলেন যে টিআইবি বলছিল যে একটা যাচাই বাছাই করে মানুষের মতামত নিয়ে এই সংসদে যারা সদস্য আছে তাদের বিরোধী দল যেটুকুই আছে তাদেরও মতামত নিয়ে, যাতে করে আইনটা যাতে ভালো হয়। এটা আইনটা তো শুধু সরকারি দলের জন্য হচ্ছে না, এরা তো চিরস্থায়ীভাবে এই ক্ষমতায় থেকে যাবে তাও না, এটা আমাদের রাষ্ট্রীয় একটা আইন হচ্ছে, আজকে 50 বছর পরে হচ্ছে। এটা একটা আনন্দের বিষয় এবং সেই আইনটা যাতে যথাযথ হয় আমি সেটা কামনা করি। সবার সঙ্গে আলোচনা করে দিব, এখানে কোনো না, সেটাই তো বলছি যে এই পার্লামেন্টে বা সরকার যেভাবে চাচ্ছে যে একেবারে মানে তার এর মধ্যে পেরিফেরিতে হবে, সেটা তো হবে না। কারণ আসলে যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশে রাজনীতিতে বা নির্বাচন নিয়ে যারা ভাবে, যে সমস্ত গবেষকগুলো, সেগুলো তো সবই তো বাইরে আছে। তা আপনি কাদের সাথে আলোচনা করবেন? মানে সেই আলোচক লোকগুলি তো বাইরে আছে, তারা তো মানে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। সেই অ্যানাউন্সমেন্টগুলো তো, এবং এখনো আমরা কিন্তু নিশ্চিত না যে তাহলে কি এবারের নির্বাচনটা কি আগের ফরম্যাটে হবে নাকি নতুন আইনে হবে, সেই কথাটাও কিন্তু খোলাসা করে বলছে না। এই যে বলছে না, আবার অন্যদিকে একটা রাষ্ট্রপতিকে দিয়ে ধারাবাহিকভাবে সংলাপ চালানো হচ্ছে, যে 20 দিন ধরে সংলাপ চলছে। তো আমি এটাই বলছি যে আগে তো আমার মোটিভটা ঠিক করতে হবে, যে আমি কি সত্যি সত্যি একটা ভালো নির্বাচন কমিশন চাই, নাকি এর আগে যেভাবে হয়েছে সেটারই আবার পুনরাবৃত্তি চাই। এইটা ঠিক না করে এই বারবার ছলচাতুরি করে আসলে নির্বাচন এবং গণতন্ত্র একদম ধ্বংসস্তূপের
দিকে ঠেলে দেওয়া হবে। যত কৌশল করেন সরকার বলবে এটা আমাদের কৌশল, কৌশলটা তো নীতির বাইরে না, নীতির আলোকে কৌশল করেন। আপনি নীতিকে ধ্বংস করার জন্য যদি কৌশল করেন তাহলে ধ্বংসস্তূপে পরিণত হয় নির্বাচন এবং গণতন্ত্র। আমরা কিন্তু সেই জায়গায় ধ্বংসস্তূপ থেকে আমাদের দাঁড়াতে গেলে সবাইকে এখন যেটা যে সবাইকে, যেটা টিআইবি বলছে যে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে, সেই ধরনের কোনো মনোবৃত্তি মনোভাব আমি দেখি না। মানে সংকটটা হলো সেখানেই। তো ফলে এই অবস্থাটা আমরা আজকে দেখবেন যে সবগুলো টেলিভিশন বা অন্যান্য সবাই আলোচনা করবে সত্য কথা, কিন্তু সরকার কিন্তু তার মতন করে এগোনোর চেষ্টা করবে এবং পথ বের করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে যে হ্যাঁ এই তো আইন, এটাই হলো আবার বলবে যে হ্যাঁ সবাই তো আইন চেয়েছিল, আমরা তো করলাম একটা আইন। সেই আইনে দেখা গেল যে এমন কিছু থাকলো, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলা হয়, এর অনেকগুলো কিন্তু ভালো দিক আছে, কিন্তু ওই যে কিন্তু ফাঁক ফোকরের যে খারাপ জিনিসগুলো আছে ওইগুলি এতভাবে প্রয়োগ করা হয় বলে পুরো ডিজিটাল আইনটাই হচ্ছে এখন বলছে যে এটা বাতিল করা ভালো। তো সেটাই আমার শঙ্কা যে সরকার যেভাবে দেশ চালাচ্ছেন তারা যদি এইভাবেই মনে করেন, যদি তারা কন্টিনিউ করবেন, তাহলে এই আইনের মধ্যেও কিন্তু আবার এমন কিছু বেআইনি কিছু ধারা যুক্ত করা যাবে, দেখা যাবে আলটিমেটলি এটা সরকারি আইন হচ্ছে। আচ্ছা এখন বলেন তো, এই যে সার্চ কমিটি হবে বা এখন যা যা হবে এটা কি রাষ্ট্রপতি করতে পারবে? রাষ্ট্রপতি তো সামনে থাকলো, কিন্তু এখানে তো সমস্ত নির্বাহী ক্ষমতা হলো সরকারের হাতে। তা আলটিমেটলি তো সরকারের জিনিসগুলি তাকে প্লেস করতে হবে। তো সরকার কোথা থেকে সেই জিনিসগুলি উপাদানগুলি আনছে? সে তো তার দলের পেরিফেরিতে আনছে। সে তো রাজনৈতিক একটা সংলাপ করে তাদের কাছ থেকে নিয়ে যদি রাষ্ট্রপতিকে বলতো যে ঠিক আছে আপনি এটা করেন, তাহলে না রাষ্ট্রপতি করতে পারতো, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আয়োজন তো দেখছি না। গুড পয়েন্ট ছিল, আপনি যদি সংলাপই করবেন এই আইনটাও করবেন, আইনটাও ওই সংলাপের টেবিলে নিয়ে যেতে তাহলে পারে। আইনটা হ্যাঁ, সেটাই, তাহলে সবাই আলোচনা করতে পারে। উপস্থাপনা আকারে হ্যাঁ না। আমরা আমাদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। স্বাগত আপনাকে ডক্টর বেনজির। আমরা অমিক্রনের যে ঊর্ধ্বমুখী ধারা বা কোভিডের ঊর্ধ্বমুখী ধারা সেটা নিয়ে আলাপ করব এবং গৃহীত ব্যবস্থাগুলো আমাদের কেমন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা বিরতি নেব। একটা পয়েন্ট শুধু মানে জনাব আনিস আলমগীর আপনাকে মানে জিজ্ঞেস করে রাখি, যে দিবু ভাই, জনাব মোস্তফা ফিরোজ বিদেশের প্রসঙ্গটা টেনে এনেছেন, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সেটা পরের। তো ওই যে এই প্রসঙ্গেই পার্লামেন্টে কালকে এবং আজকেও সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি খুব স্পেসিফিকভাবে বলেছেন যে লবিস্ট নিয়ে করছেন। জি জি, বিএনপি জামাত যে তারা মার্কিন লবিস ফার্মের পেছনে 3 বছরে $2 মিলিয়ন খরচ করেছে। এটা একটু আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ চাইবো। প্রফেসর বেনজির আমাদের সঙ্গে রয়েছেন, উনি এই পুরো সময়টা জুড়েই গণমাধ্যমে আসছেন এবং তার সুচিন্তিত মতামত দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিও একটু উদ্বেগজনক এবং ঊর্ধ্বমুখী। এই অবস্থায় যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি এবং আমাদের যে প্রস্তুতি সব কিছু মিলিয়ে আপনি সামনের দিনগুলো কেমন দেখছেন, যদি আমাদেরকে একটু ধারণা দেন। ধন্যবাদ। আমাদের এবারে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে যে আমাদের 2020-21 সালে করোনা সংক্রমণটা মূলত গ্রীষ্মকালে হয়েছিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এবং শীতকালে সংক্রমণটা হয়নি বললেই চলে। এবার একটা ব্যতিক্রম যে বেশ করে আমরা জানুয়ারি মাসে একটা ঊর্ধ্বমুখিতা দেখছি এবং এটা চলমান আছে। আরেকটা প্রেক্ষাপট আসছে, বৈশ্বিক প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে ওমিক্রন ভেরিয়েন্টটা ইতিমধ্যে বিশ্বে আবির্ভূত হয়েছে এবং ইনফ্যাক্ট ওমিক্রন অন্য সব ভেরিয়েন্টগুলোকে সরিয়ে নিজেই তার জায়গা দখল করে নিচ্ছে। এই দুটোকে যদি আমরা নিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা আলোচনা করি তাহলে অবশ্যই উদ্বেগের, যে আমাদের শীতকালে যেখানে গত 2 বছর বাড়েনি এবারে বেড়েছে। এবং এই যে বাড়ল, এটা না বাড়ার জন্য যে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো আমাদের তেমন চোখে পড়েনি। হয়তোবা কিছু নির্দেশনা, কিছু পরামর্শ এ পর্যন্তই আছে এবং কার্যকরী যে হয়নি তার একটা প্রমাণ হলো বেড়ে যাওয়া, এবং সেই বেড়ে যাওয়াটা কিন্তু অনেক বেড়েছে। বিশেষত ওমিক্রন যদি আমরা বলি কোথায় থেকে আসে, বিশ্বের অনেক দেশে ওমিক্রন আছে, সুতরাং যে কোনো দেশ থেকেই আসতে পারে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখান থেকে এর আগে ডেল্টা ভেরিয়েন্ট যেটা
সেটা প্রচুর পরিমাণে এসেছিল। এবারেও তাদের কিন্তু ওমিক্রন ভেরিয়েন্ট বেশ কিছুদিন হলোই বেড়েছে, এবং তার সেটা যে ভারত থেকে আসেনি বা না আসার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা খুব একটা দেখিনি। এবং এটা যেহেতু অত্যন্ত ছোঁয়াচে ওমিক্রন ভেরিয়েন্টটা, তাহলে সবচেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা এক ছিল বাইরে থেকে না আসতে দেয়া, অর্থাৎ আমাদের বন্দরগুলোতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া। সেটা যে কার্যকরী হয়নি বোঝা যায় যে বাংলাদেশে এত আসলো কেন। 2 নম্বর, যেটা জনসমাগমের মাধ্যমে ছড়ায়। তো জনসমাগম কমানোর জন্য সরকারের তেমন কোনো পদক্ষেপ এ পর্যন্ত চোখে পড়েনি। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, আপনি জানেন, এবং আরো অনেক ইউনিয়ন কাউন্সিল বা উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। বাজারঘাট সব দেদারছে চলছে। শীতকালে লোকজন প্রচুর বাজারে যায়, শীতের কাপড় কেনে, নানা ধরনের জিনিসপত্র কিনতে যায়। আমাদের ট্যুরিজম চলছে, লক্ষ লক্ষ লোক, আপনি শুনেছেন বাণিজ্য মেলা চলছে, একদিনে 60,000 70,000 লোক নিয়েছে। অফিস আদালত কোথাও তার কোনো রিফ্লেকশন নেই যে সরকার যে কোনো অফিস আগের মতো অনলাইনে বা ভার্চুয়ালি করার ব্যবস্থা নেয়। অর্থাৎ আমরা বলতে পারি যে একমাত্র কিছু বিধি প্রবিধি বা কিছু নীতিমালা ব্যতিরেকে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট বিভাগ থেকে এ পর্যন্ত তেমন কোনো সত্যিকার পদক্ষেপ দেখা যায়নি, এবং তার প্রতিফলনটা আসছে জনমানসেও, যে ওমিক্রন যে আমাদের মারাত্মক কিছু সমস্যা করতে পারে বা বাংলাদেশে অনেক ছড়াতে পারে, তার জন্য জনগণের যে দায়িত্ব সেটা যে খুব মানা হচ্ছে তা না। একদিকে ধরুন যে কোনো জনসমাগমে সবাই যাচ্ছে, কেউই পিছপা হচ্ছে না, এটা একটা। 2 নম্বর, মাস্ক পরা কিছুটা বেড়েছে, কিন্তু যে পর্যায়ে বাড়া দরকার, কারণ হলো আপনি জানেন যেটা ছোঁয়াচে, বলা হয় 2 জন যদি পাশাপাশি যায় তাদের মধ্যে একজন আক্রান্ত থাকলে অনাক্রান্ত ব্যক্তি তার থেকে সংক্রমণটা পাবে। সেক্ষেত্রে মাস্কটা আমাদের আসলে বাড়ির বাইরে বের হয়ে মুখে দিয়ে নাক মুখ ঢেকে এবং বাড়ি না ফেরা পর্যন্ত সেটাই রাখার কথা। যদি না রাখা হয় তাহলে সংক্রমণ হবেই, এটা একদম নিশ্চিত। তো সব মিলিয়ে এরকম একটা বলা যায় যে বাংলাদেশে সংক্রমণ শতভাগ মানুষেরই প্রায় হবে, এটা প্রায় অবধারিত। কারণ একদিকে আমাদের টিকার হার অত্যন্ত কম, 2 ডোজ টিকা এখনো আমাদের কাঙ্ক্ষিত লোকের শতকরা অর্ধেক পেয়েছে বা পায়নি। তারপরে ধরুন যে আমাদের অন্য ব্যবস্থাগুলো নেই, এবং আরো একটা সমস্যা হলো ওমিক্রন ভেরিয়েন্টটা 2 ডোজ বা বুস্টার ডোজ নেওয়া বা একাধিকবার সংক্রমণ হওয়ার পরেও আবারও সংক্রমণ হচ্ছে। তো কাজেই আসলে বাংলাদেশের জন্য মোটামুটি এটা অবধারিত যে আমাদের এমন কোনো লোক হয়তো পাওয়া যাবে না যারা আক্রান্ত হবে না। আমাদের চিন্তা হলো এখনো বয়স্ক লোকদের নিয়ে, বিশেষ করে গ্রামের নিরক্ষর অসচ্ছল মানুষদের যাদের 2 ডোজ টিকা হয়নি। আমাদের চিন্তা শিশুদের নিয়ে, যদিও 12 বছর পর্যন্ত টিকার আওতা বাড়ানো হয়েছে, কিন্তু গ্রামে এখনো অনেক বাচ্চা টিকা পায়নি, এবং 12 বছরের নিচে আমাদের টিকা এখনো দেওয়া শুরুই হয়নি। 2 বছর থেকে বা তারও নিচে বা 5 বছর থেকে 12, যেটা ভারত বা অন্যান্য দেশ ইতিমধ্যেই শুরু করেছে। তার মানে আসলে আমাদের অনেকগুলো ঝুঁকি নিয়ে আমরা এগোচ্ছি। এখন একটাই, ওমিক্রন ভেরিয়েন্টটা মারাত্মক অসুস্থতা না করে, হসপিটালাইজেশন যদি অনেক বেশি না হতে হয় কিংবা মৃত্যু যদি অনেক বেশি না হয়, তাহলে একমাত্র আমাদের বাঁচোয়া। তাছাড়া আমাদের সামনে কিন্তু সময় খুব ভালো না। কারণ হলো যে আমাদের যদি আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যে মার্চ এপ্রিল থেকে সংক্রমণ বেড়ে যাবে, তাহলে এখনই যদি ঊর্ধ্বগতি হয় তাহলে সেটা কোন জায়গায় পৌঁছাবে, এবং তখন যদি ওমিক্রনের মারাত্মক সংক্রমণ কমও হয়, তারপরেও ধরুন 20%-এর জায়গায় যদি 10% লোককে হাসপাতালে ভর্তি হতে হয়,
বা 5% লোককে হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলেও কিন্তু আগে যেরকম আমরা হাবুডুবু সমস্যায় নানা ধরনের, এবারেও কিন্তু সেটার সম্ভাবনা আছে এবং এবারও আমরা আমাদের অনেক প্রিয়জনকে হয়তো হারাতে যাচ্ছি। কাজেই এটাকে হালকাভাবে নেওয়া উচিত না, এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সুতরাং সরকারেরই উচিত প্রথম উদ্যোগটা নেয়া এবং উদাহরণ তৈরি করা মানুষের সামনে, যেটাকে হালকাভাবে নেওয়া যাবে না। সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু করুক, তারপর জনগণও যেন সাথে সাথে এটা মানে, তাহলে হয়তোবা আমরা এর বিভীষিকাময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর বেনজির। আমরা এই পর্বে আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে একটু শুনতে চাই যে ডক্টর বেনজির কাছে কিছু জিজ্ঞাসাও করতে পারেন অথবা আপনার মতামতটা। না, ঠিকই, মানে আসলে যেহেতু প্রায় যেই হারটা বাড়ছে খুব র্যাপিড বেড়ে গেছে, তবে আমি একটা জিনিস একটু কনফিউজড যে পশ্চিমবঙ্গের আজকের কিন্তু রিপোর্ট যে সংক্রমণ কমছে, অমিক্রনের যেই ধাক্কাটা ছিল সেটা নিম্নমুখী। এখন কি আমাদের এখানে কি সেই ধাক্কাটা কি আরও বেড়ে তারপর নিম্নমুখী হবে, নাকি এটাই আমরা পিকে আছি, এটা কিন্তু বুঝতে পারছি না। তো সরকার যে কিছু বিধিনিষেধ যেটি দিয়েছিল সেটা তো আসলে বালাই নেই, রাস্তাঘাটে এখনও এইগুলি পৌঁছায়নি, মানুষ সচেতন না, এখন এটা প্রকৃতির উপর আমাদের কন্ট্রাডিক্টরিও তো। আপনি ধরেন বাণিজ্য মেলা চলছে বা বিভিন্ন মেলা চলছে, জি সবকিছুই তো চলছে, তাহলে এবং বিধিনিষেধের মধ্যে কি পড়ছে? নারায়ণগঞ্জে একটা নির্বাচন হলো, তাই না? তো এটা হয় না। ওটা যেটা বলছেন এই ডক্টর বেনজির, যেটা বলছেন যে অন্তত মাস্কটা যাতে মুখে থাকলেও কিছুটা কাজ হতো আর কি, বাট সেটাও তো মানে মানা হচ্ছে না। তো আমাদের আসলে বরাবরই যেটা ভাগ্য সেটা হলো যে এখন প্রকৃতির উপর, প্রকৃতিগতভাবে যদি এটা চলে যায় তো গেল, আর না হলে আমাদের ক্ষয়ক্ষতি শতভাগ বলো যে যেভাবে হোক শতভাগই হয়তো আক্রান্ত হবেন, আক্রান্ত হয়ে এটা হয়তো যাদের মৃত্যু সেটা নিশ্চিত হবে, যারা বাঁচার সেটা বাঁচবে। জনাব আনিস আলমগীর, এদিকে তো আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপর ছেড়ে দিয়ে তো শুধু আমরা রক্ষা পাবো না, আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালনের জন্য সরকার যেই বিধিনিষেধ যেটা করেছে সেটা অবশ্যই যথাযথভাবে পালন হচ্ছে কিনা সরকারের দেখা উচিত। মাস্ক পরার কথা আমরা শুরুতেই ক্যাম্পেইন করছি, এই ক্যাম্পেইনে আমরা বরাবর বলছি যে আপনি মাস্ক পরেন, আপনাকে বাঁচান। আসলে আপনাকে বাঁচান না, আপনি মাস্ক পরেন, আমাকে বাঁচান। কারণ আপনি মাস্ক পরেন না বলে আমি আসলে আপনার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দাঁড়াচ্ছে। সো আপনিও বাঁচান, আমাকেও বাঁচান। সো সরকারের ক্যাম্পেইনে মানে চেঞ্জ করা উচিত যে আপনি বাঁচেন না বাঁচেন, অন্যকে বাঁচতে সুবিধা করেন, সহযোগিতা করেন। আরেকটা জিনিস কেউ বলছে না, সেটা হচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছে তারা কি সাফারিংসে আছে। আমরা আক্রান্ত হবে এই ভয় পরিসংখ্যান দিচ্ছি, ঢাকা শহরেও ওই যে এখন যেটা চলতেছে ভ্যারিয়েন্ট, তার 70% আক্রান্ত এটা দ্বারা। কিন্তু হসপিটালে যারা আছে তারা যে কি সাফারিংস আছে, আমার পরিচিত এক বান্ধবী, তার মা এবং ভাই দুইজনই আপনার এই ঢাকায় একটা হসপিটালে সরকারি তত্ত্বাবধানে ওরা চিকিৎসা নিচ্ছে। প্রতিদিন দুইজন আয়া আছে ওখানে, একটা ছেলে একটা মেয়ে সম্ভবত, তাদেরকে 3,000 টাকা করে দিতে হয় প্রতিদিন। তারা দুইজন থেকে নিচ্ছে 3,000, অন্যদের থেকে কত নিচ্ছে? তো আপনি সেবা কোথায় দিচ্ছেন? আমি আইসিইউতে আছি, আমার একটা সেবা দিবেন, সেটার জন্য আমি প্রতিদিন 3,000 টাকা দিচ্ছি শুধুমাত্র কেয়ারটেকার যারা আছে তাদেরকেই। সো এটা তো সবার পক্ষে অ্যাফোর্ড করাও সম্ভব না। সরকারের এই জায়গাগুলো দেখা উচিত যে এই অসুখের দিয়ে কেউ কেউ যে আবার টাকা ইনকাম করছে, মানে আমার দুর্ভোগের সুযোগ নিয়ে, সেই জায়গাগুলো দেখার কেউ নয়। আপনি হসপিটাল করে দিচ্ছেন শুধু তো তা না, সেই ম্যানেজমেন্ট যে আপনি দেখতে হবে যে এখানে প্রকৃত সেবা পাচ্ছে কিনা মানুষগুলো, যারা এখানে অসুস্থ তারা কতটুকু স্যাটিসফাইড, আর যারা আসবে তাদের তো পরের ব্যাপার। কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় যে আমরা আরও বেশি করে দেখা উচিত যারা এখানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের। যে ডক্টর বেনজির, ছোট ছোট কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি বললেন এবং আমরাও দেখছি যে 2টা ডোজ দেওয়ার পরও কোভিড হচ্ছে, বুস্টার দেওয়ার পরেও কোভিড হচ্ছে। তাহলে এইটার মানে এটার এফিকেসি নিয়ে একটু বলবেন। আর একটা হচ্ছে যে আমরা সরকার বা ব্যবস্থাপক যারা আছেন তাদের দেখি যে প্রতিদিন কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, শনাক্তের হার বাড়লো বা এরকম পার্সেন্টেজ আমরা জানছি, কিন্তু এটার যেই সিদ্ধান্তগুলো এনফোর্স করা
কিংবা এটার সামনের দিনে যে ক্যাটাস্ট্রফি বা খারাপ অবস্থা আসবে বলে প্রেডিক্ট করা হচ্ছে সেটার জন্য প্রস্তুতি কি নেওয়া হচ্ছে সেটাও আমরা ঠিক ভালো বুঝতে পারছি না। মানে কি আপনি যেভাবে বললেন যদি এত ম্যাসিভভাবে যদি হয় 5%ও যদি হসপিটালাইজেশনের জন্য প্রয়োজন লাগে তো সেগুলো কিভাবে মোকাবেলা করা হবে তার কি কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। প্রথমে মোস্তফা ফিরোজের একটা উত্তর দেই। উনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং ওনার অবজারভেশনটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতের সেখানে কিন্তু সংক্রমণের এখন একটু অধোগতি দেখা যাচ্ছে। তাহলে কি ওখানে পিকটা এসে গিয়েছিল? সেটা একটা অবশ্য বিজ্ঞানীরা এরকম বলছেন যে এটা যেহেতু র্যাপিডলি স্প্রেডিং, সম্ভবত এটা দীর্ঘ দিন থাকবে না। হতে পারে পশ্চিমবঙ্গে হয়তো পিকটা চলে এসেছে, বাংলাদেশে এখনো এসেছে এটা বলা যাবে না ফিরোজ ভাই। সেটা হলো যে একটা জিনিস আমি যেটা পর্যবেক্ষণ করছি যে বাংলাদেশে প্রচুর লোক এখন জ্বর, সর্দি, হাঁচি, কাশি, গলা ব্যথায় আক্রান্ত হচ্ছে, অসংখ্য। কিন্তু তারা কিন্তু পরীক্ষা করছে না। তো সুতরাং এরা যে করোনায় না বা ওমিক্রন ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত না এটা বলা যাচ্ছে না। এটার উদ্যোগ নেওয়া দরকার। ধরুন একেবারে এরকম যদি করা যায় ক্লিনিকের মতো, যে আউটডোরে লোকেরা আসবে সহজেই যেন পরীক্ষা করতে পারে। কারণ পরীক্ষার দুটো সমস্যা, এটা প্রাইভেটে করলে বেশ টাকা লাগে, 3-4 হাজার টাকা একটা টেস্ট। তো এমনি যদি চলে যায় অযথা কেন? সবারই তো আর্থিক অবস্থা একেবারে যে অনেক ভালো তা তো নয়। 2 নম্বর হলো যে যদি সরকারিভাবে করতে অনেক হ্যাসেল, সেই লাইন টাইনে যাওয়া কঠিন। তো এটাকে অত্যন্ত সহজ যদি করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা আক্রান্তের অবস্থাটা জানতে পারবো এবং পিক আসছে কিনা এটা আমরা দেখতে পাবো। এফিকেসি কম, টিকার বা আগেও সংক্রমণ হলেও যে প্রতিরোধটা থাকে তার কার্যকারিতাটা ওমিক্রনের বেলায় কম। ওমিক্রন এটা পাশ কাটাতে পারে, পাশ কাটিয়ে সংক্রমণ করতে পারে। তবে যারা টিকা নিয়েছেন তাদের একটা সুসংবাদ আছে, সেটা হলো টিকা না নিলে এটা মারাত্মক সংক্রমণ করতে পারে, এমনকি জীবন সংখ্যাও থাকে। টিকা নিলে যেটা হবে হয়তো সংক্রমণ হবে কিন্তু মারাত্মক সংক্রমণ হবে না। যেমন ধরুন হয়তো শুধু নাক বা গলায় সংক্রমণটা সীমাবদ্ধ থাকবে, লাংসে যাবে। তো সুতরাং টিকা নিতে হবে, যারা নেননি তাদের খুব দ্রুত টিকা নেওয়া দরকার। আর যেটা আনিস আলমগীর ভাই বললেন যে আসলেই তাই, শুধু হাসপাতালে ভর্তি হওয়া কিন্তু নয়, যারা বাসায়ও নিচ্ছেন বা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। কারণ এটা যদিও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না, কিন্তু কাশি থেকে শুরু করে নানা ধরনের সমস্যা এবং লং কোভিড সিনড্রোম যেটা আমরা বলি সেটাও কিন্তু অনেকের এটাতে হচ্ছে। কাজে সংক্রমণ হলে যে একেবারেই মানে কিছুই না এটা এরকম কিন্তু নয়। সুতরাং আমাদের সংক্রমণ প্রতিরোধে একদিকে যেরকম অবশ্যই স্বাস্থ্য বিভাগকে জোর দিতে হবে, এ পর্যন্ত যেটা দেখিনি, সত্যিকার পরিকল্পনা নিয়ে আসতে হবে, যেটাকে আমরা আপৎকালীন পরিকল্পনা বলি বা কন্টিজেন্সি প্ল্যান বলি। 2 নম্বর হলো যেটা ম্যানেজমেন্টের যে দিকটা, সেটা যেহেতু অনেকদিন আমাদের হাসপাতালগুলোতে রুগী নেই, অনেকগুলো হাসপাতালকে এখন ডিকমিশন করা হয়েছে করোনা থেকে, তো সেগুলো যাতে রেডি থাকে এবং সরকারি হাসপাতালে গেলে যাতে মানুষ সাশ্রয়ীভাবে এবং বন্ধু ভাবাপন্ন একটা পরিবেশে তারা যেন চিকিৎসা পায় সেটাও কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। তো এগুলো প্রস্তুতি নিয়ে যদি আমরা এগোই তাহলে একদিকে আমরা চাইবো যে সংক্রমণ অনেক বেশি না বাড়ুক, আবার যেন আমরা লকডাউন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো সিদ্ধান্তে না যেতে হয়, যেটা আমাদের বিশাল ক্ষতি করছে। আবার পাশাপাশি যেন আক্রান্ত যারা হবেন তাদের ব্যবস্থাপনাটাও যেন ভালো হয়, সেই জন্য যথোপযুক্ত ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। মোস্তফা ফিরোজ, আপনি শুরু করতে পারেন যে এই যে বিএনপি জামাতের কথা বলা হচ্ছে যে তারা লবিস নিয়োগ করেছে ফার্মে এবং ডকুমেন্ট আছে। উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে একদম স্পেসিফিক বলেছেন $2 মিলিয়ন এবং সেখানে যে কাগজপত্রগুলো তার কাছে আছে, বিএনপি অফিসের সঙ্গে বসে সেই চুক্তি হয়েছে, সেগুলো উনি বাংলাদেশ ব্যাংকে এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য বলেছেন এবং যে পেমেন্টগুলো হয়েছে সেগুলোর স্পেসিফিক ডকুমেন্ট ওনার কাছে আছে বলেছেন। হ্যাঁ, আমার কাছেও ডকুমেন্ট আছে। সরকারও তো নিয়োগ করছে, তো আগে পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের অবস্থানটা ব্যাখ্যা করতে হবে। তো
যে তাদের যে 4টা যে লবিস্ট ফার্ম কাজ করলো তাতে আউটকামটা কি, এবং সবচেয়ে শক্তিশালী যেই লবিস্ট ফার্ম বিজিআর সে এখনও নিয়োজিত আছে। তারপরে আছে ফ্রিল্যান্ড নামে একটা, BIE নামে আরেকটা, এবং আরও একটা, আমার 4টা লবিস্ট ফার্ম কাজ করছে। তো এই টাকার হিসাব তো দিতে হবে, এটা তো সরকারের মানে কি জনগণের টাকার। এই লবিস্ট ফার্মগুলো কি অর্জন করলো বাংলাদেশের জন্য? এটা কি দলের স্বার্থে, না সরকারের স্বার্থে, না রাষ্ট্রের স্বার্থে? এই ব্যাখ্যাগুলো তো একটু জানা দরকার আমাদের। একটা দল যদি লবিস্ট ফার্ম নিয়োগ করে সেটা তো তার জবাবদিহিতা দল করলে ভালো, বড় দল হিসাবে। কিন্তু এটা তো সবচেয়ে বেশি যে জনগণের টাকা দিয়ে 4টা লবিস্ট ফার্ম, 1টা 2টা না, 4টা লবিস্ট ফার্ম, এবং বিজিআরটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। ইতিমধ্যে 70,000 মার্কিন ডলার করে প্রতি মাসে খরচ করা হয়। তো এই নিয়ে কিন্তু আজকে উনি তো 16 তারিখে তথ্য প্রকাশ করলেন, গতকালকে বোধহয় সম্ভবত, না গতকাল পার্লামেন্টে বলেছেন, আজকেও জার্নালিস্টদের আরও এক সপ্তাহ আগে প্রথম আলোতে এটা সেখানে আছে বিএনপি কত টাকা খরচ করেছে এবং সরকারও কত টাকা খরচ করেছে। কিন্তু উনি কিন্তু শুধুমাত্র বিএনপির তথ্যটা দিলেন। বিএনপির তথ্যটা দেওয়ার উদ্দেশ্যটা কি? তার মানে আমাদের এখানে যে মার্কিন যে বালা মুসিবতগুলি আসলো সেগুলির জন্য বিএনপি দায়ী? আর তাহলে কি ওই সরকারের যে লবিস্ট ফার্মগুলো কাজ করলো তারা কি উল্টা, তারা কি বিএনপির সঙ্গে মিলে যে কি কাজ করলো নাকি কি করলো সেটা তো জানি না। আগে তো একটা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আগে নিজেদের অবস্থানে করতে হবে যে আমরা কি লবিস্ট ফার্ম নিয়োগ করেছি কি করিনি। যদি করে থাকি তাহলে তাদের নাম কি, কি কি তারা কাজ করলো তার একটা ব্যাখ্যা দিতে হবে। এটা মানুষের জানার অধিকার আছে। রাজনৈতিক দলের উপরে যতটা না তারা যে দল ক্ষমতায় থাকে না তাদের উপরে যতটা না আমি চড়াও হতে পারি, মানে আমি জবাবদিহি চাইতে পারি আর না পারি, কিন্তু এটা সরকারের কাছ থেকে তো আমরা সেটা চাইতে পারি। সেই ব্যাখ্যাটা না দিয়ে তিনি শুধুমাত্র একটা মানে উদ্দেশ্য নিয়ে বিএনপি নামটা বা জামাতের নামটা নিয়ে আসলেন, এবং এই একই ধারা কিন্তু চলছে, কিন্তু মানে আংশিক একটা তথ্য। অথচ এক সপ্তাহ আগে কিন্তু প্রথম আলোতে আমি দেখলাম যে এটা বিস্তারিত একটা মানে কোন কোন দল কোন কোন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং সেখানে কত টাকা কে খরচ করেছে সবই আছে। কিন্তু উনি যখন ওনার টেবিলে যখন আসলো উনি শুধু একটা অংশ দিলেন, কিন্তু সরকারের অংশটা বাদ দিলেন। এর অর্থ কী? দীপু ভাই যেভাবে বললেন 4টা অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার পার্সোনালি এটা জানা নাই, কিন্তু থাকাটা অস্বাভাবিক না, এবং বিএনপি যদি নিয়োগ করে থাকে সেটাও অস্বাভাবিক না। পৃথিবীর প্রায় দেশে তাই করছে, এবং ওই দেশে এটা একটা কালচার, এটা নতুন কিছু না যে ওই দেশে লবিস্ট ফার্ম নিয়োগ করা কোনো না, ক্রাইম না। সো যেখানে ক্রাইম না সেখানে আমার জন্য আমাদের যে স্পিড মানি দিয়ে থাকি আমরা এখানে সব অফিসে, সেই জাতীয় স্পিড মানি দিচ্ছেন, ওখানে খরচ করছেন, আপনার পক্ষে কাজ দেবে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে সে কাজটা কি করলো, সে কাজটা কোথায়? সে কাজটা যদি ঠিকমতো হতো তাহলে তো আমাদের উপর এরকম আজকে একটার পর একটা স্যাংশন অমুক টমুক আমাদের একটা নেগেটিভ ইমেজ আজকে তৈরি হতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আমলারা কী করছে, আমাদের কূটনীতিকরা সেখানে কী করছে। আমরা সেখানে প্রেস মিনিস্টার দিচ্ছি, সেখানে আমরা অ্যাম্বাসেডার নিয়োগ দিচ্ছি, সেখানে এদের দায়িত্বটা কি, এরা কী করছে? এবং আমাদের প্রেস অ্যাটাচি আছে, মিলিটারি অ্যাটাচি আছে, সে ওটা পূর্ণাঙ্গ এমবেসি আমাদের সেখানে। সো আমাদের এমবেসিগুলোর কাজ কি? নিউ ইয়র্কে কনসুলেট আছে। তারপর তাহলে আমাদের এই কূটনীতিকরা কী কাজ করছে সেটার কোনো জবাবদিহিতা তো কোনোদিন দেখি না, আমি কোথাও দেখি না, সেটা নিয়ে কোনো কথাও হয় না। সো বাংলাদেশের সম্পর্কে আজকে যে একটা ব্র্যান্ডিং করছে বাংলাদেশকে, যেখানে আমরা আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি একটা দেশ, আমাদের গণতন্ত্রে নিয়ে অন্য কিছু দেশ হয়তো আপত্তি করতে পারে, কিন্তু ওভারঅল আমরা যে একেবারে গণতন্ত্রহীন একটা দেশ সেটা তো আর ইন্টারন্যাশনালি আমাদেরকে সেটা কেউ বলবে না বা বলারও কোনো কারণ নাই। সো এই অবস্থায় যদি বাংলাদেশকে একের পর এক আক্রমণের শিকার হয় তাহলে জনগণের অবশ্যই জানার অধিকার আছে যে আমাদের আমলারা কী করছে, আমাদের সরকার যদি এরকম লবিস্ট ফার্ম নিয়োগ করে থাকে তার ফলাফল কী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই কারণগুলোর জন্য আমাদেরকে আজকে হেনস্থার শিকার হতে হচ্ছে সেই কারণগুলো আমরা কতটা অ্যাড্রেস করছি।
এবং কেন আমরা এই 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 জিনিসগুলো আমরা কেন ঠিকমতো করছি না? আমাদের সাথে কি তাহলে তাদের কমিউনিকেশন নাই? অবশ্যই আছে। তারা এখানে তাদের এমবেসি আছে, আমাদের এমবেসি আছে, এবং টপ র্যাঙ্কিং অফিসাররা আমাদের এই অ্যাক্সেস আছে আমাদের এখানে। তো তাহলে আমাদের এই দুর্দশা কেন তৈরি হবে? সেই প্রশ্নগুলো থাকা উচিত। জি, জনাব মোস্তাফিজ, যে আপনি যুক্ত করবেন? না, আমি একটু সংক্ষেপে বলি যে আসলে তো যেটা আনিস আলমগীর বলছে সেটা যে কারণগুলোকে নিয়ে আন্তর্জাতিক মহল বলছে সেই কারণগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। গুম খুন, সেটার ব্যাখ্যাটা ঠিক করতে হবে, যেটা হয়েছে কি হয়নি। গণতন্ত্রের প্রশ্নটা, যেই কারণে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দাওয়াত পেলাম না, তাহলে এটা কি ঠিক আছে? আমাদের গণতন্ত্র নির্বাচন কি ওকে? এটা কি মানে এর মানদণ্ডটা কি? আমরা তো বিভিন্ন আন্তর্জাতিক এতে স্বাক্ষর করেছি, তাই না, মানবাধিকার ইয়েতে। তো সেই জায়গায় কি আমরা ঠিক আছি কি নেই? এখন সরকার তো এগুলো নিয়ে বারবার নোটিশ এসছে, কিন্তু তারা তো এগুলিকে তোয়াক্কা করেনি, কখনো রিপ্লাই দেয়নি, এবং তারপরেই না দিতে দিতে তো সর্বশেষ এই অবস্থাটা আসছে। তো আমরা তো এখানে বাইরের মার্কিন বা আন্তর্জাতিক মহল কি বলবে, আমরা দেশে থেকেই তো দেখছি যে আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার কোন পর্যায়ে আছে, কোন জায়গায়, কোন প্রতিষ্ঠান আছে। সংসদ, এটা কি সংসদে বিরোধী দলকে জাতীয় পার্টি কি বিরোধী দল থাকার মতন কোনো যোগ্যতা আছে? বিরোধী দল যার থাকার কথা সে আছে এর বাইরে। তার মানে পার্লামেন্ট এক অর্থে অকার্যকর। আমাদের বিচার ব্যবস্থা জোরপূর্বক প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে বিচার ব্যবস্থা থাকে কোথায়? এইভাবে যদি প্রতিটা আমরা প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যদি ধ্বংসস্তূপ হয়, তাহলে আমাদের এখানে গণতন্ত্র, আমাদের এখানে নির্বাচনগুলির কী অবস্থা, সেই চিত্রগুলি তো আমরা প্রতিনিয়ত হাড়ে হাড়ে দেখছি। তো ফলে এটা নিয়ে তো আমাদের বাইরের কোনো সার্টিফিকেট দরকার নেই। তো ওরা যখন নাকি এই সমস্ত বিষয়গুলোকে নোটিশ করে আর সরকার যদি অব্যাহত হয়ে তার মতন করে এগোতে থাকে, তাহলে তো যার পরিণতি, এবং এর দায়িত্ব আমাদের কেন, বাংলাদেশের মানুষকে নিতে হবে কেন, এর দায়ও নিতে হবে সরকারকে, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। এর মধ্যে একটা মন্ত্রিসভা কমিটি একটা বৈঠক করেছিল, সেখানে তারা বলেছে যে সরকারের রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বিদেশে বসে, তাদের পাসপোর্ট সিজ করা হবে, পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়া হবে আর কি। এই কার্যক্রমগুলো কি তারই ইঙ্গিত দিচ্ছে যে সরকার যেভাবে কথা বলছে বা পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশ বিরোধী বা সরকার বিরোধী, যে প্রমাণ করতে হবে। আমি সরকারের বিরুদ্ধে বলছি দেশের বাইরে বসে, তাই বলে আমি যে দেশ বিরোধী তা তো না। সরকার বিরোধী আর দেশ বিরোধী এই দুইটার মধ্যে গুলাই ফেললে হবে না। এটা সারা দেশে দেশে হচ্ছে যে সরকার বিরোধী লোকজনকে দেশ বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছি আমরা। তো সরকার বিরোধী কেউ যদি কোনো কার্যক্রম করে থাকে, তাহলে তার যৌক্তিকতা কি সেটা দেখতে হবে। আর দেশ বিরোধী হলে তো অবশ্যই সেটা যেই হোক সেটা তো আমরা কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ এমন কিছু প্রপাগান্ডাতে লিপ্ত হয় এবং আমার দেশের ক্ষতি করে, সেটা বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, কোনোটারে আমরা মানে ওয়েলকাম করার কোনো কারণ নেই। দিবু ভাই একটা অনেক উদাহরণ দিচ্ছিল, তার মধ্যে একটা গান্দা উদাহরণ, সেটা হচ্ছে যে আমাদের প্রধান বিচারপতিকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি। সেটা দুর্নীতিবাজ, সে নিজে থেকে নিজের প্রাণ রক্ষা করার জন্য চলে গেছে, তাকে বরং এখানে অ্যারেস্ট করে রাখা উচিত ছিল, আমরা বরং রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, যে কী কারণে রাখতে পারিনি এরকম একটা দুর্নীতিবাজ অসৎ লোককে, যে বাইরে গিয়ে আবার আমাদের দেশের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। সো প্রধান বিচারপতি সাবেক যে চলে গেছে, তার সাথে অন্যগুলো তুলনা করা আমার মনে হয় এখানে খুব জরুরি না। যেভাবে উনি বলছেন যে একটা ফক্সি বিরোধী দল আমাদের এখানে আছে, সেটা আই অ্যাগ্রি। যেখানে যে ভূমিকা আপনার জাতীয় পার্টির করা উচিত ছিল, তারা সেটা করতে পারছে না, বা বিএনপি যেই সংখ্যক লোক আছে তাদের যেটুকু করা উচিত তারাও সেটা পারছে না। তাদের দিনের পর দিন, ভুলের পর ভুল। তারা যদি মির্জা ফখরুল যখন নির্বাচিত হয়েছিল, তাকে নিয়ে যদি তাদের একটা সংসদীয় দল থাকতো এখানে, অবভিয়াসলি সেটা এর থেকে বেশি ভাইব্রেন্ট হতো, এবং আরও দুই দলের লোকও ওইখানে নির্বাচিত হয়েছিল। ধানের শীষ মার্কা লোকগুলো যদি আজকে একসাথে কথা বলতো, সেটা একটা আওয়াজ হতো। সেটা হোক, এটা বড় কিছু আমরা না করতে পারি, সেটা একটা সাউন্ড তো থাকতো। এখন তো সাউন্ড করার মতো কিছু না। এক হারুন সাহেব
আর তাদের একজন মহিলা সংসদ সদস্য মাঝে মধ্যে কথা বলে। তো সব কিছুর জন্য শুধু সরকার দায়ী আমরা তাই বলবো না, আমি বলবো যে বিরোধী দলেরও কিছু ভূমিকা আছে যেটা তারা যথাযথভাবে পালন করতে পারছে না, যে কারণে হোক পারছে না। জনাব মোস্তাফিজ, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পাসপোর্ট সিজের কথা বলবো, বিদেশে বসে যারা এটা কি তাদের এটা কি একটা প্রপার ইফেক্টিভ মেজার হলো, নাকি এটা তাদেরকে আর কোনো না কোনোভাবে তাদের সুবিধাই করে দেওয়া হলো যারা বিদেশে? আসলে বিদেশে যাদেরকে বলা হচ্ছে যে 2-4 জনকে করে, এটা ঠিক যে যেভাবে ঢালাওভাবে আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে তারা যেভাবে কথাবার্তাগুলি বলে, এটা ঠিক না। এবং এগুলির মধ্যে একটা সাংবাদিকতাও থাকা উচিত। একতরফাভাবে কারো বক্তব্য না নিয়ে তারা করে বিশ্লেষণ করতে পারে, কিন্তু সেটা আমার একটা অবজারভেশন আছে। কিন্তু মেজারটা নেওয়ার কথা বলা হ্যাঁ, কিন্তু পাসপোর্ট এখন তারা তো সবাই তারা জানেই যে তাদের পরিণতি কি, এবং তাদের সেইভাবেই তারা চলে গেছে। ওইটা বাতিল করলে কি বাতিল, তারা তো আর বাংলাদেশে ওই অর্থ সিটিজেন না। আপনার মাথার মধ্যে কথা মনে হচ্ছে যে আপনি স্পেসিফিক আরো কথা মাথায় রেখে চিন্তা করছেন, কিন্তু সরকার কি শুধু এটা না, এটার মূল এটা হলো যে মানুষের মুখ বন্ধ করা, মানে সরকার বিরোধী কথাবার্তা বা মুখ বন্ধ করা। এটা মূল, এটা হলো থিমটা হলো যে বিদেশেও বসে কথা বলতে পারবে না, দেশে তো নাই, এই ধরনের একটা মেসেজ। এটা ভালো না। এখানে বাংলাদেশে এই যে গণমাধ্যম, এই কারণেই তো এই সমস্তগুলি প্রশ্নগুলি চলে আসে। বাংলাদেশে এখন এমন অবস্থা, সরকারি প্রতিষ্ঠান তো বটেই, বেসরকারি প্রতিষ্ঠানেও যারা ভিন্ন মতের লোক তারা এসে অতিথি হিসেবে কথা বলতে পারবে, কিন্তু তারা চাকরি করতে পারবে না। এবং আমি এইগুলি নিশ্চিতভাবে জানি। আরেকটা বলছেন আনিস আলমগীর, আমি একটু তাহলে ভুল বুঝবে, সেটা হলো যে সিনহার যদি স্বাভাবিকভাবে বিচার হতো এবং উনি দায়িত্বে থাকা অবস্থায় যদি প্রসিডিংসগুলি ড্র করা হতো ঠিক ছিল, কিন্তু সিনহাকে কিভাবে বিদায় করা হলো, তার বাসভবনে কারা কারা গিয়েছিল, তার সাথে আচরণ কী করা ছিল, সব কিছু জানা আছে গণমাধ্যম কর্মী হিসাবে। এখনও বেঁচে আছি, হয়তো যদি কখনো সুযোগ হয় আরেকটা প্রশ্ন একটা শেষ পর্যায়ে, যেটা বলবো স্বাভাবিক আপনি বসে সরকার বিরোধী কথা বলছে, হয়তো ওইটাকে উদ্দেশ্যকে মাথায় রেখে সরকার এরকম কোনো ব্যাপার, কিন্তু এমন তো হতে পারে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, একটা মিলিটেন্সি করার জন্য, এক ধরনের নাশকতা করার জন্য কেউ ফান্ডিং করছে বা কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি বিরোধী বা রাষ্ট্রের বিরোধী। তো তাদের ব্যাপারে যদি সরকারের বা এই ধরনের উদ্যোগ প্রয়োজনীয় না, সেগুলি তো বলছি, তো সেগুলির ব্যাপারে তো তাদেরকে ক্লিয়ার করতে হবে যে তারা এই ডিফাইন করতে হবে, প্রপারলি বলতে হবে। কিন্তু ঢালাভাবে বলা মানেটা হচ্ছে যে এগুলি হলো সরকারের বিরুদ্ধে বললেও, যেটা আনিস আলম বলছে, সরকার বিরোধী বললেও এখানে আমি দেখি তো প্রবণতা যে সরকার বিরুদ্ধে বলা মানে ওটাকেও রাষ্ট্রবিরোধী হিসাবে নিয়ে আসা হয়, সেটা এটা ডিফাইন করা উচিত। ডিফাইন না করে এই ধরনের মেসেজ দেওয়াটা আমাদের প্রবাসে যেই 100 কোটি মানুষ বসবাস করে তাদের মধ্যেও একটা ভুল মেসেজ যাবে। ধন্যবাদ জনাব মোস্তাফিজ, ধন্যবাদ জনাব আনিস আলমগীর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ওমিক্রন ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকবেন সবাই। আর এই অনুষ্ঠানটি চাইলে অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার।